আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি ফারিয়া শারমিন। প্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগের দোসররা রয়েছে, তাদের অপসারণ করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, আগামী নির্বাচন নিয়ে নীল নকশা করছে সরকার। রুদ্র রফিকের রিপোর্ট। অন্যতম কারিগর ছিলেন। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ব্যালট বাক্স শেখ মুজিব হেলিকপ্টার দিয়ে ঢাকায় এনে এতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্ম নিয়ে ক্ষমা না চেয়ে উল্টো গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে একটি রাজনৈতিক দল। যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে, তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না। আগে ক্ষমা চান, জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে। দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দুই তিনটি রাজনৈতিক দলের চাওয়ায় দেশ চলবে না। যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই, কারা নির্বাচন হতে দেবে না ইনশাল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে, এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। খোঁজ খবর রেখে যে এই লোকগুলো জামাতের, এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে এবং তারা যদি ওই ভূমিকা রাখতে যান তাহলে কখনোই আপনি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। তাহলে আমরা কি ভাববো না যে কোনো একটা এজেন্ডা নিয়ে, কোনো একটা নীল নকশা নিয়ে এই সরকার এগুচ্ছে? অন্যদিকে রাজধানীর ধানমন্ডিতে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি নেতাকর্মীরা। মানববন্ধনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অবৈধ যান চলাচল যদি বন্ধ না হয়, আমরা সরকারকেও ট্যাক্স দেওয়া বন্ধ করব। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আবারও যুগপৎ আন্দোলনে নামছে জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো। সরকার থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় নতুন এই কর্মসূচি বলে জানায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আর দাবিগুলোর পক্ষে ব্যাপক সাড়া পাওয়ার দাবি ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদের। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোসর দলগুলোকে নিষিদ্ধকরণ ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিতে 18 তারিখে যুগপথ আন্দোলনে যায় জামায়াত ইসলামী সহ 7টি দল। রাজধানী সহ সারা দেশে 3টি তারিখে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে তারা। সেই ধারায় এবার দ্বিতীয় দফা কর্মসূচিতে যাচ্ছে দলগুলো। জুলাই অভ্যুত্থানের চেতনা ও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দাবিগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করে তারা। আমাদের দাবি তো এখন অনেক আগের থেকে করে আসতেছি, তো আমরা তেমন ইতিবাচক সাড়া পাই নাই। আমরা আশা এখনো আছি, যেহেতু গণমানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘ যে আলোচনা হলো জুলাই সনদ নিয়ে, এটার যাতে একটা আইনি ভিত্তি হয় এবং এর আলোকেই যাতে সামনের জাতীয় সংসদ নির্বাচন হয়, আমরা মনে করি যে। তবে এবারের কর্মসূচিতে রাজপথের চেয়ে গণসংযোগকে গুরুত্ব দিচ্ছে দলগুলো। যে কর্মসূচি আসবে এগুলো নিয়ে আমরা মাঠে ময়দানে জনগণের পাশে আবার যাব, জনগণকে আমরা উদ্বুদ্ধ করব যাতে আমাদের দাবির পক্ষে তারা সোচ্চার হন। লিফলেট বিতরণ হবে, এটা তৃণমূল পর্যায় পর্যন্ত চলবে। আমাদের কর্মীরা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে পাড়ায় মহল্লায় বাজারে তারা লিফলেট বিতরণ করবে, অর্থাৎ পিআর পক্ষে যেন গণসচেতনতা তৈরি হয়। এই আমরা 9 তারিখ পর্যন্ত করব। আবার পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী ঘোষণা দেব। যুগপথ আন্দোলনের মাধ্যমে নির্বাচনী জোট তৈরি ত্বরান্বিত হবে বলে মনে করে ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী। বারবার আমাদের মধ্যে বৈঠক হচ্ছে যে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি কিনা। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা।
ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করবে যুক্তরাজ্য, দেবে পোলিং স্টাফ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে আর্থিক সহায়তাও। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা জানালেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। আর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব জানালেন সংসদ নির্বাচনে 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তফসিল ঘোষণা থেকে গেজেট পর্যন্ত থাকবে দলটি। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার। 1 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাজ্যের প্রত্যাশা আগামী নির্বাচন শান্তিপূর্ণ হোক, এজন্য সহযোগিতা করবে তার দেশ। ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানাই আমরা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাদের নির্বাচনের প্রস্তুতি জেনেছি। ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য। পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে আর্থিক সহায়তা দিবে যুক্তরাজ্য। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্যের প্রাক নির্বাচনী দল তাদের সফরের শেষ দিন ইসি সচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে সচিব জানান, প্রতিনিধি দল একটি প্রতিবেদন তৈরি করবে, এর উপর অনেক কিছু নির্ভর করবে। তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের পর পর্যন্ত ইইউ তাদের প্রতিনিধি দল বাংলাদেশে রাখতে চায়। 150 মতন আসবেন এবং ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন, যেমন ওনারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেটা জানতে চেয়েছিলেন সেই সূত্রে আমরা বলেছি যে নির্বাচন শেষ হওয়া বলতে বোঝায় আমরা গেজেট নোটিফিকেশন পাবলিকেশন পর্যন্ত। সচিব আরও জানান, নির্বাচনের সার্বিক বিষয় মূল্যায়ন করতে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। আন্ডারস্ট্যান্ডিং এর একটা খসড়া দিয়ে গেছেন। আতিকা রহমান, আইটিভি, ঢাকা। জুলাই আন্দোলনকারীদের উপর সারা দেশে 3,05,000 রাউন্ডের বেশি গুলি ছোড়া হয়, যার মধ্যে শুধু ঢাকাতেই 95,000। ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রধান তদন্ত কর্মকর্তার দেয়া সাক্ষ্যের দ্বিতীয় দিনে এমন তথ্য উঠে আসে। এছাড়া আন্দোলনের সময় সরাসরি গ্রেনেড ছোড়ার প্রমাণও হাতে আছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। জুলাই হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সোমবার দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন মামলার শেষ সাক্ষী ও প্রধান তদন্ত কর্মকর্তা আইও মোহাম্মদ আলমগীর। এ সাক্ষ্য গ্রহণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। ডিএমপি পুলিশ কন্ট্রোল রুম জিডি নম্বর। সাক্ষ্য দেওয়ার সময় মামলার অভিযোগের নথি, জব্দ তালিকা সহ বিভিন্ন দালিলিক প্রমাণাদি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা। এতে উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। তবে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ থাকায় ফোন কলগুলোর সব রেকর্ড পাওয়া সহজ হয়েছে বলেও জানান এ প্রসিকিউটর। তাদের যোগাযোগ মাধ্যমটা ছিল কি হোয়াটসঅ্যাপ। এই যে নেট বন্ধ করার কারণে এইটা আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা এই ডকুমেন্টগুলো পেয়েছি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণে সাক্ষ্য দেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মোহাম্মদ আরমান হোসেন। আবু সাইদের যেখানে হত্যা করে তার কিছু দূরেই ছিলাম এবং আমি আমার চোখের সামনে দেখেছি আমির আলী এবং কনস্টেবল সুজনচন্দ্র রায় আমার বাইকে বুক বরাবর গুলি করে। এছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য 14 অক্টোবর দিন ধার্য করে ট্রাইব্যুনাল। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখিয়েছে আদালত। সকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা অভিযোগ আনেন বিচারপতি থাকাকালে
ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে জ্ঞাত আয়ের বহির্ভূত 5,40,00,000 টাকা অর্জন করেন মানিক। একসঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করার এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালতের সাবেক এ বিচারপতির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। উনি যখন বিচারপতি ছিলেন, বিচারপতি থাকা অবস্থায় উনি একজন পাবলিক সার্ভেন্ট হয়েও উনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সেখানে তিনি ক্ষমতার অপব্যবহার করে উনি জ্ঞাত আয় বহির্ভূত 5,40,00,000 টাকা উনি সেখানে ইনকাম করেছেন এবং সেটা তিনি বিভিন্নভাবে স্থানান্তর কিংবা রূপান্তর করেছেন। সেই অভিযোগ এনে তাকে এই মামলায় আজকে সন্ন্যাস করা হলো। দেশের জ্বালানি খাত ভয়াবহ দুর্নীতি ও অদক্ষতায় নিমজ্জিত। এই খাতের চিহ্নিত দুর্নীতিবাজ কোম্পানিগুলোর বিচার না হলে এ ধারা আগামীতেও চলতে থাকবে। জ্বালানি রূপান্তর নীতি 2024 নিয়ে সোমবার রাজধানীর সিডাব মিলনায়তনে ক্যাবের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ক্যাপাসিটি চার্জের নামে লুটেরা গোষ্ঠী জনগণের যে টাকা নিয়ে গেছে তা উদ্ধারের দাবিও জানান বক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2024-25 অর্থ বছরে বিদ্যুতে ভর্তুকি প্রস্তাব করা হয় 40,000 কোটি টাকা এবং গ্যাসের জন্য 7,000 কোটি টাকা। এই ভর্তুকি সাধারণ ভোক্তার কোনো কল্যাণে নয়, বরং স্বার্থান্বেষী ব্যবসায়ী মহল উপকৃত হচ্ছে। যে দুর্নীতিকে আমরা কিভাবে জিরো লেভেলে নিয়ে আসতে পারব। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি 2024 নিয়ে রাজনৈতিক দলের সংলাপে এসব তথ্য তুলে ধরে ক্যাব। কত টাকা লভ্যাংশ নিয়েছে, কত টাকা কর্পোরেট ট্যাক্স নিয়েছে। এ সময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, জ্বালানি খাতে সরকার নির্বিচারে লুণ্ঠনের ভূমিকায় রূপ নিয়েছিল। জ্বালানিতে সরকার ভর্তুকির নামে জনগণের টাকা লুট করেছে বলে অভিযোগ তার। একটা স্ট্যান্ডার্ড ব্যবসায়ী কত মুনাফা করতে পারে, সরকার তাকে কত মুনাফা দিতে পারে, তার কাছ থেকে বিদ্যুৎ কেনার সময়, তার কাছ থেকে গ্যাস উত্তোলন করে গ্যাস কেনার সময় সরকারি স্ট্যান্ডার্ড অনুযায়ী, বিআরসির স্ট্যান্ডার্ড অনুযায়ী কম বেশি 7%, এদেরকে দেওয়া হয়েছে 18%। আপনারা কি চাইবেন এই 18% মুনাফা দিয়ে এই সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে বিদ্যুৎ কেনা এবং জ্বালানি কেনা, জ্বালানি আমদানি করা, এলএনজি টার্মিনাল তৈরি করা অব্যাহত রাখবেন? আলোচনায় রাজনৈতিক নেতারা বলেন, জ্বালানি রূপান্তরের জন্য রাজনৈতিক রূপান্তর জরুরি সবার আগে। যেখানে হাত দেয় ওটাই দেখা যাচ্ছে যে ওটার পিছনেই বহু পরিশ্রম দরকার। আর এই ছোট্ট পরিসরের এই সরকার তারা কি করবে? তারা কিছু সংস্কারের লাইনটা দেখতে গিয়ে যখন দেখছে যে না এ সম্ভব না, তখন তারা আবার নির্বাচনমুখী হয়ে গেছে। জ্বালানি খাতের চিহ্নিত দুর্নীতিবাজরা ধরাছোঁয়ার বাইরে থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন রাজনীতিবিদরা। যারা জ্বালানি খাতকে ধ্বংস করেছে এদেরকে ধরে ধরে খাম্বার সাথে বেঁধে রাখা দরকার ছিল। সেই কাজটি করতে পেরেছে সরকার। সবাই মিলে যদি আমরা সরকারকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় রাখতে পারতাম, তাহলে এই সরকারের মাধ্যমে অনেক পরিবর্তনটা আমরা করতে পারতাম। যে অ্যাডভাইজারদেরকে আমরা আল্লাহর রাস্তায় অ্যাডভাইজার বানাইছি, যারা আওয়ামী লীগের আমলে বউয়ের নামে, পোলার নামে, মায়ের নামে কনসালটেন্সি কইরা হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা ব্যবসা করছেন, খুব বেশি খারাপ ছিলেন না। তাহলে আপনারা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে এখন এত ব্যাডলি পারফর্ম করছেন কেন? কি মনে করছেন আপা ফিরে আসবেন? ভয়টা কোথায় আপনাদের? বাণিজ্যিক নয়, সেবা হিসেবে জ্বালানি খাতের উন্নয়ন নিশ্চিত করে রাজস্ব আহরণ সীমিত ও মুনাফা বন্ধের আহ্বান জানানো হয় আলোচনায়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। খাগড়াছড়ির এবার রাঙামাটি ও বান্দরবানেও অবরোধ কর্মসূচি পালন করছে জম্মু ছাত্র জনতা ফ্রন্ট। তবে বেলা 12টা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ শিথিল করা হয়। এর আগে সকাল থেকে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচিতে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছাড়েনি। জেলার ভেতরেও যানবাহন চলাচল বন্ধ ছিল। বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ পালন করা হলেও পিকেটারদের প্রকাশ্যে দেখা যায়নি। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। গতকালের সহিংসতার ঘটনায় অবস্থা এখনও থমথমে। এদিকে খাগড়াছড়ি সদর ও গুইমারায় জারি করা 144 ধারা বহাল রয়েছে।
পাশের দেশের ইন্ধনে খাগড়াছড়ি সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের 5টি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, বিষয়টি নিয়ে সতর্ক আছে সরকার। আর বাদলের রিপোর্ট জানাচ্ছেন খান আলামিন। মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর অস্থিতিশীল হয়ে ওঠে খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরে পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় 144 ধারা। এ ঘটনার মধ্যে জেলার গুইমারায় দুই পক্ষের সংঘর্ষে 3 জন পাহাড়ি নিহত হয়, আহত হয় সেনাবাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী দল এবং পার্শ্ববর্তী দেশ চেষ্টা করছে যে কোনো ইস্যুকে কাজে লাগিয়ে পরিস্থিতির অবনতি ঘটানোর। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই এবং পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তিনি বলেন, দেশে দুর্গাপূজার সময় সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। যে একটা মহল খাগড়াছড়ি যে পরিস্থিতি এটা ঘোলাটে করার চেষ্টা করতেছে। সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে, উৎসব মুখর ভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এর আগে 5টি থানার নতুন ভবনের প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খান আলামিন, RTV, ঢাকা। বাজারে ইলিশের দাম নাগালের বাইরে জানিয়ে দাম না কমায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। ইলিশের উৎপাদন ও আহরণ কম হওয়ার কারণেই দাম বেড়েছে বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বাঙালির রসনা বিলাসের সবসময় উপরে থাকে ইলিশ, কিন্তু বিগত বছরগুলোতে সেই ইলিশে যেন উঠে যাচ্ছে বাঙালির খাদ্য তালিকা থেকে। ভরা মৌসুমে ইলিশের চড়া দামে খুব মধ্যবিত্তের মাঝে। এবার সেই ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পর্কে জানাতে গিয়ে বলেন, গত বছরের তুলনায় কমেছে ইলিশের আহরণ, ফলে বেড়েছে দামও। আমি এটা জানি যে আমার অনেক কিছু আমি করতে পারিনি এবং সেটা সবটা আমার হাতে ছিল না বলে করতে পারিনি। শীতলক্ষা নদীর পাড়ে যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওইটার দূষণ বন্ধ না করলে আমরা মেঘনা যে ইলিশ সেটা আমাদের বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপদেষ্টা বলেন, মা ইলিশ রক্ষায় আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময় নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। 6,20,140 জন জেলে পরিবারকে VGF চাল দেয়া হবে। পরিবার প্রতি বরাদ্দ থাকবে 25 কেজি। পূজা উপলক্ষে এবছর এখন পর্যন্ত ভারতে 103 টন ইলিশ রপ্তানি করা হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। শর্ত সাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার মাধ্যমে একটি গোষ্ঠী ফ্যাসিস্টদের উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। কোম্পানির অনিয়ম ধরতে অডিটরদেরকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এ সরকারের কাজকে বিদেশিরা ইতিবাচকভাবে নিয়েছে বলেও জানান তিনি। সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা। কিচ্ছুখানে বাদে একটা অন্তর্বর্তী সরকার বলে তোলে। তারপরে দিস ইজ দ্য ন্যারেটিভ অফ সাম পিপল হু আর হেল্পিং দ্য ফ্যাসিস্ট। উনি কিন্তু তারপরে শুরু করেছে এই ন্যারেটিভগুলো বলে উনি অন্তর্বর্তী সরকারকে আরও দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে
আরও উৎসাহ দিচ্ছে। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জন মারা গেছেন। সোমবার সকাল 8টা পর্যন্ত এই হিসাব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 735 জন। এ নিয়ে চলতি মাসে মারা গেছে 73 জন আর চলতি বছরের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 195 জনে। মারা যাওয়াদের মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগে 1 জন করে এবং ঢাকা দক্ষিণ সিটির 1 জন রয়েছে। চলতি বছর সবচেয়ে বেশি 93 জন মারা গেছে ঢাকা দক্ষিণ সিটিতে। দুর্গাপূজার মহাসপ্তমীতে চক্ষুদানের মধ্য দিয়ে করা হয় ত্রিনয়নী দেবীকে জাগ্রত করা হয়। দিনের শুরুতে নবপত্রিকা স্থাপন, শতাব্দী কল্পারম্ভ আর মহাসপ্তমী পূজার মধ্য দিয়ে চলে বন্দনা। সকালে পূজার আনুষ্ঠানিকতা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্ত পুণ্যার্থীরা। সন্ধ্যায় রয়েছে আরতির আনুষ্ঠানিকতা। এদিকে ঢাকেশ্বরী মণ্ডপ পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক। সাদিয়া কানিজের রিপোর্ট। ঢাক, ঢোল, কাসর আর উলুধ্বনিতে মুখরিত পূজা মণ্ডপ। মহাসপ্তমীর শুরুতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজিত করা হয়। মঙ্গলময়ী দেবীর চক্ষুদানের পর নবপত্রিকা প্রবেশ, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ, মন্ত্রপাঠে চলে দেবী বন্দনা। এখানে দেখতে পেয়েছি এবং চক্ষুর দান অনুষ্ঠিত হয়েছে। চক্ষুর দানটি হচ্ছে আসলে চক্ষুর উন্মিলন, অর্থাৎ ভক্তরা তার কাছে ভক্তি নিবেদন করবেন, তিনি সেটা গ্রহণ করার জন্য তার কাছে আমাদের প্রার্থনা। মহামায়া দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের পর ভক্তদের মাঝে প্রসাদ আর চরণামৃত বিতরণ করা হয়। মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। আশা করি পূজাগুলো ভালোই কাটবে পরিবারের সাথে। সপ্তমীতে আমি ঢাকেশ্বরী মন্দিরেই আসি, এখানে আমার ভালো লাগে। সপ্তমী পূজার মা কাছে প্রার্থনা, মা যেন আমাদেরকে সেই শক্তি দেয়, আমরা যেন দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি। ঝগড়া বিবাদ আর হানাহানি ভুলে মানুষের মধ্যে যেন সম্প্রীতির বন্ধন অটুট থাকে, এমন প্রার্থনা জানান ভক্তরা। প্রত্যাশা সুখী, সমৃদ্ধ আর সুস্থ জীবনের। আমাদের প্রার্থনা আমাদের পৃথিবী যেন সুন্দর চলে, অশুভ নাশ হয়, সবাই যেন মঙ্গল করে, এই প্রার্থনা। সবাই সুস্থ থাকলে এটাই আর আমাদের সবথেকে বড় উৎসব। আনন্দে কাটুক, ভালো মতো কাটুক। মানুষের মধ্য থেকে যে মনুষ্যত্ববোধ সেগুলো যেন জাগ্রত করে, মানুষ যেন আবার মানুষ হয়ে ওঠে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। শারদ উৎসব ঘিরে কেউ গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে, যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম গুজব ছড়িয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে। এবারের পূজা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পূজা মণ্ডপে এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। ফারিয়া, শারদীয় দুর্গোৎসবের আজ এই সন্ধ্যাক্ষণে সন্ধ্যা আরো হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা ঢাকেশ্বরী মন্দির। আমার পেছনেই আপনি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এখানে ধূপ জ্বালিয়ে এবং নানা শঙ্খ, শাঁখ, বাদ্য বাজিয়ে এই সন্ধ্যা আরতি যে যারা রয়েছে তারা কিন্তু এই অনুষ্ঠানটিতে এসেছেন এবং তারাও এটিতে অংশ নিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে ভাবে পালন করা হয়ে থাকে, কারণ দেবী আসেন এবং এই অসুর আসুরকে বধ করে দশমীর দিন ফিরে যান। এ কারণে আজকের দিন কালে চক্ষু দানের মাধ্যমে এবং দিন চারণের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলিও দিয়েছেন। করে থাকেন এমনটি বিশ্বাস। অনুষ্ঠান
এসেছেন এবং এসে তারা নাজমুল, আপনাকে ধন্যবাদ। কর্মজীবী নারীরা শিগগিরই তাদের সন্তানদের কর্মক্ষেত্রে নিয়ে যাওয়ার আইনি অধিকার পাবেন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রাজধানীর গুলশান হোটেলে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত লিঙ্গ সমতার দিকে প্রথম পদক্ষেপ শীর্ষক সংলাপে এই কথা বলেন তিনি। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম সহ নারীদের উন্নয়নে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। তারা বলেন, নারীরা অবৈতনিক গৃহস্থালী কাজের পাশাপাশি কর্মক্ষেত্রেও পুরুষদের চেয়ে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে জমা পড়া 51টি মনোনয়নপত্রে 3টি বাতিল করেছে কমিশন। যাচাই বাছাই শেষে সোমবার তথ্য জানায় কমিশন। বৈধতা হারানো প্রার্থীদের মধ্যে সাবেক পরিচালক এস.এম. আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানও রয়েছেন। নির্বাচন কমিশন থেকে বলা হয়, সমর্থনকারী কাউন্সিলরের স্বাক্ষরে অমিল থাকায় বাদ দেওয়া হয়েছে তার ফর্ম। তবে মিডিয়ার সামনে বিষয়টি চ্যালেঞ্জ করেছেন ফুয়াদ বেদওয়ান, এনেছেন ষড়যন্ত্রের অভিযোগ। মঙ্গলবার প্রমাণ হাজির করলে প্রার্থিতা ফেরতের সুযোগ রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 51টি মনোনয়নপত্র জমা পড়েছিল 60টির মধ্যে থেকে, সেই 51টি আমরা বাছাই করেছি এবং বাছাই করে আমরা 48টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। এবার পরিবর্তিত পরিস্থিতি হওয়ার পরও আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আজকে আমার মনোনয়নপত্রটি যদিও বাতিল করতে পারে না, তারা নোটিশ বোর্ডে বাতিল রেখে কারণ উল্লেখ করেছেন সমর্থনকারীর স্বাক্ষর জটিলতা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।